যে খবরের দিকে এবার আমরা নজর রাখবো, ভোটের মুখে তৃণমূলে ঘর বাপসি দীপেন্দু বিশ্বাসের। তৃণমূল ছেড়ে বিজেপি হয়ে ফের তৃণমূলে প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। ভোটের মুখে দলবদলের ধারা অব্যাহত। ভোটের মুখে তৃণমূলে ঘর বাপসি দীপেন্দু বিশ্বাসের। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তিনি, ফের একবার বিজেপি হয়ে তৃণমূলে ফিরলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। বসিরহাট জেলা তৃণমূল কার্যালয় অফিসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন দীপেন্দু বিশ্বাস। গত 4 বছর ধরে আমরা সারা রাজ্যের মানে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিটি প্রোগ্রামে থাকার আমি চেষ্টা করেছি, সেখান থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর আমাদের আশা করব যে বসিরহাট সাংগঠনিক জেলায় আমাদের 7টা বিধানসভা আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হাতে তোমরা যেভাবে বলেছো এবার তুলে দিতে। ভুল তো হতেই পারে মানুষের। বসিরহাটের তরুণ আমরা ভূমিপুত্র, এখান থেকে ফুটবল খেলে দীপেন্দু বিশ্বাস হয়েছি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এর আগে বসিরহাটের উন্নয়ন উনি করেছেন এবং করে যাচ্ছেন, সেই উন্নয়নের সাথে থাকতে চাই। প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা রয়েছে? দল যে দায়িত্ব দেবে সেটা পালন করবে। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে আসেন সিপিএম ত্যাগী যুব নেতা প্রতীকুর রহমান, আর তার 24 ঘন্টার মধ্যেই এবার দীপেন্দু বিশ্বাস তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে তারপর বিজেপি হয়ে ফের একবার তৃণমূলে ফিরে এলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। পাশাপাশি প্রতীকুর রহমানের ছবিও আপনাদের সামনে রেখেছি। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নেন তিনি। এসআইআর আবহে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে তৈরি হওয়া সংঘাত থামাতে নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বর্তমান এবং প্রাক্তন জুডিশিয়াল অফিসার নিয়োগের জন্য কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আর এই নির্দেশ দিতে গিয়ে সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে সুপ্রিম কোর্ট। বেনজির পরিস্থিতি, দুর্ভাগ্যজনক বিষয়, দোষারোপের খেলা চলছে, অভিযোগ পাল্টা অভিযোগ। কমিশন ও রাজ্য সরকারের মধ্যে বিশ্বাসের ঘাটতি থেকে আর কোনো বিকল্প নেই। এরকম বাছা বাছা শব্দবন্ধ ব্যবহার করেই শুক্রবার এসআইআর মামলায় নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে সংঘাত মেটাতে লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বর্তমান এবং প্রাক্তন জুডিশিয়াল অফিসার নিয়োগের জন্য কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। হাইকোর্টের প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট বলেছে, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বর্তমান ও অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসার দেওয়ার জন্য, যাদের সততা প্রশ্নাতীত। লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে এখনো যে দাবি বা অভিযোগ রয়ে গেছে তারা তা খতিয়ে দেখবেন এবং নিষ্পত্তি করবেন। এই বর্তমান ও প্রাক্তন জুডিশিয়াল অফিসারদের সাহায্য করবে নির্বাচন কমিশন নিযুক্ত মাইক্রো অবজারভার এবং রাজ্য সরকার নিযুক্ত অফিসাররা, যাদের ইতিমধ্যেই এই ধরনের কাজের জন্য নিয়োগ করা হয়েছে। নির্দেশনামায় প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, দুর্ভাগ্যজনকভাবে দোষ চাপানোর খেলা চলছে, অভিযোগ পাল্টা অভিযোগ করা হচ্ছে, যার থেকে স্পষ্ট দুটি সাংবিধানিক সংস্থা, একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজ্য সরকার এবং আরেকটি ভারতের নির্বাচন কমিশন, তাদের মধ্যে বিশ্বাসের ঘাটতি রয়েছে। অফিসারদের পদমর্যাদা বিবাদে রাজ্য সরকার ও কমিশনের ভূমিকায় কার্যত অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিষ্পত্তির জন্য জুডিশিয়াল অফিসার দেওয়ার যে অনুরোধ সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টকে করেছে, তার কারণ হিসেবে নির্দেশনামায় দেশের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, এছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প ছিল না। 1950 সাল থেকে আজ পর্যন্ত সুপ্রিম কোর্ট ইলেকটোরাল প্রসেস বা ইলেকশন কমিশনের কাজে হস্তক্ষেপ না করলেও আজকের দিনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর 3rd টার্মে এসে এটা খুব পরিষ্কার যে এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে ইন্টারফেয়ারেন্স বাই দি জুডিশিয়ারি ইন দি ইলেকটোরাল প্রসেস। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইউজিং অফ আর্টিকেল 142 ফর কমপ্লিট জাস্টিস। যখন সুপ্রিম কোর্ট দেখে যে কোনো একটি বিষয়ে সম্পূর্ণ বিচার করার জন্য বা সম্পূর্ণ স্বস্তি দেওয়ার জন্য কিছু অর্ডার পাস করা প্রয়োজন, তখন তারা আর্টিকেল 142 ব্যবহার করেন। নির্দেশনামার একেবারে শেষে সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ প্রয়োগের কথা বলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ।
সেখানে বলা হয়েছে বেরোজের পরিস্থিতিতে সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে এই নির্দেশগুলি দিতে হয়েছে। এখানেই প্রশ্ন উঠছে, সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? বিশেষজ্ঞদের মতে সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদে বিচারাধীন যে কোনো মামলার সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। নজিরবিহীন আমি বলবো না, আমি দুটো শব্দ প্রয়োগ করব। এক হলো অভাবনীয়, অর্থাৎ আইন প্রণেতারা কখনো ভাবতেই পারেননি যে এই রকম একটা সিচুয়েশন আসতে পারে। দ্বিতীয় শব্দ ব্যবহার করব অভূতপূর্ব, অর্থাৎ এরকম কখনো আগে শোনা যায়নি। স্বাধীনতার আগে বা পরে, সংবিধান তৈরি হবার আগে বা পরে কোনো রাজ্যে যে এরকম একটা সিচুয়েশন আসতে পারে এটা ভাবাই যায় না। সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ডিজিপি যদি কিছু না করেন তাহলে কড়া পদক্ষেপ করা হবে। এসআইআর মামলার শুনানিতে শুক্রবার রাজ্য পুলিশের ডিজিকে এভাবেই কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি যে অভিযোগগুলো এসেছে এবং কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে ডিজিপিকে অতিরিক্ত হলফনামা দিতে বলেছে সর্বোচ্চ আদালত। এসআইআর চলাকালীন অশান্তি নিয়ে এবার রাজ্য পুলিশের ডিজির কাছে অতিরিক্ত হলফনামা চাইল সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি ডিজিপি যদি কিছু না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিল সর্বোচ্চ আদালত। এসআইআর চলাকালীন জেলায় জেলায় কোথাও ভাঙচুর, তাণ্ডব, কোথাও ফর্ম 7 পুড়িয়ে দেওয়ার ছবি সামনে এসেছে। 14 জানুয়ারি মুর্শিদাবাদের ফারাক্কার বিডিও অফিসে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে অবাধে ভাঙচুর চালায় তার অনুগামীরা। নির্বাচন কমিশন বলা সত্ত্বেও 1 মাস পেরিয়ে গেলেও তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই প্রেক্ষাপটে গত 9 ফেব্রুয়ারি ডিজিপিকে শোকজ করেছিল সুপ্রিম কোর্ট। তাকে হলফনামা জমা দিয়ে এর কারণ জানাতে বলা হয়েছিল। এরপরই শুক্রবার এসআইআর সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি জানতে চান, ডিজিপিকে যে নির্দেশ দিয়েছিলাম সেটার কি হলো? তখন কপিল সিব্বল বলেন, ডিজিপি হলফনামা দাখিল করেছেন। তখন কমিশনের আইনজীবী বলেন, প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এসআইআর এবং ইসির বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র কয়েকটি ছোট মাছের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনের আগে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা হয়। কমিশনের আইনজীবী বলেন, এর পরিণতি মারাত্মক হবে। এর পাল্টা ডিজিপির আইনজীবী বলেন, প্রতিটি মামলার তদন্ত চলছে। তখন কমিশনের আইনজীবী বলেন, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? 28টি এমন মামলা রয়েছে যেখানে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তখন কপিল সিব্বল বলেন, কমিশনের প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে দেখেছেন ডিজিপি। তখন প্রধান বিচারপতি বলেন, ডিজিপি যদি কিছু না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ করা হবে। এই ডিজি কোনো অ্যাকশনই নেয়নি, যে ডিজি আগে ছিলেন রাজীব বাবু, এবং তিনি সম্পূর্ণ দলদাস হিসেবে কাজ করেছেন। তার সময় শমশেরগঞ্জে দাঙ্গা হয়েছে, তৃণমূলের কোনো নেতা অ্যারেস্ট হয়নি। একের পর এক এই ধরনের ঘটনা রাজ্য জুড়ে ঘটেছে। তো এই ডিজিকে প্রথমবার কোনো ডিজিকে ব্যক্তিগতভাবে হলফনামা দিতে বলেছিল আদালত। আদালতের সামনে গিয়ে সেটা দিতে হয়েছে তাকে। নির্বাচন কমিশনের নিজের কর্মী হলে একরকম, আর রাজ্য সরকারের কর্মী ডেপুটেশনের নির্বাচন কমিশনের হয়ে কাজ করছে, তাদের ক্ষেত্রে অন্য রকম। তো এই সমস্ত মিলিয়ে নিশ্চয়ই এফিডেভিট দেবে। সবথেকে বড় কথা, এটা তো ঠিক যে নির্বাচন কমিশন নিজেদের অপদার্থতা ঢাকতে বারবার বলি করেছে পশ্চিমবঙ্গের কিছু অফিসারকে। নির্দেশনামায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে রাজ্য পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে আমাদের অভিযোগ করেছে নির্বাচন কমিশন বা অন্য অভিযোগকারীরা। তাই আমরা চাই যে এখনো পর্যন্ত যা যা অভিযোগ এসেছে তার প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা অতিরিক্ত হলফনামা দিয়ে জানান রাজ্য পুলিশের ডিজি। সৌমিত্র রায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।